মেয়েরা আমার কথা কি শুনতে পাচ্ছো? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? মিস আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? মিস আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা মেয়েরা, আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। মোটামুটি অনেকে চলে এসেছো। তো আমরা সবাই বার্ষিক পরীক্ষার সিলেবাস পেয়েছি। মেয়েরা, জি মিস। সবাই পেয়েছি বার্ষিক পরীক্ষার সিলেবাস। জি মিস। জি আচ্ছা, মিস। তো সিলেবাস দেখেছো নিশ্চয়ই। সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের ব্যাকরণের যে প্রশ্ন, সেই অধ্যায়গুলো আমরা কিন্তু পূজার ছুটির আগেই রিভিশন করা শেষ করেছি, তাই না? জি মিস। ব্যাকরণের যে চ্যাপ্টার গুলো আছে বার্ষিক পরীক্ষায়, সেগুলো আমরা পূজার ছুটির ঠিক আগে রিভিশন করে শেষ করেছি। তো এই জন্য আজকে আমরা নির্মিত অংশটা নিয়ে আলোচনা করব, রিভিশন দিব। আমাদের তো এগুলো অনেকবার পড়া হয়েছে, আমরা ক্লাস ওয়ার্ক করেছি, হোমওয়ার্ক করেছি। এখন আমরা ক্লাসে আবার একটু আলোচনা করব, রিভিশন দিব নির্মিত অংশটা। ঠিক আছে, সবার সামনে নিশ্চয়ই বই আছে, সবাই বই বের করো। আমি তোমাদের এখানে বইটা শেয়ার করছি। আজকে আমরা প্রথমে আলোচনা করব পত্র ও আবেদন পত্র। ঠিক আছে, সিলেবাসে আছে কয়টা? 4টা। দেখো, আমাদের একটা আবেদনপত্র আছে এরকম যে, বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদনপত্র লিখো। এটা একটা আবেদনপত্র আছে। আরেকটা আছে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে একটি
আবেদনপত্র লিখো। তো আমরা প্রথমে ক নাম্বার আবেদনপত্রটা আলোচনা করি। আবেদনপত্র লেখার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, এগুলো আমরা জানি। আমরা তো এর আগেও আবেদনপত্র লিখেছি। আমরা জানি আবেদনপত্রে কি করতে হয়, সবকিছু বাঁ দিকের মার্জিন ঘেঁষে লিখতে হয়। লক্ষ্য করো, এই যে আবেদনপত্রটা শুরু হয়েছে, এখানে প্রথমে আছে তারিখ, তারপরে বরাবর, কার বরাবর লিখছো, প্রধান শিক্ষক, বিদ্যালয়ের নাম, বিষয়, মহোদয়, তোমার সমস্ত লেখা, তারপর তোমার পরিচয়, এই যে বিনীত নিবেদক, নাম, রোল, শ্রেণী, সমস্ত কিছু একটা মার্জিন, বাঁ দিকের মার্জিন ঘেঁষে লেখা হয়। এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো তারপরে প্রথমে গেল মার্জিনের বিষয়টা। তুমি যত সুন্দর করে আবেদনপত্র বা পত্র লিখো না কেন, তোমার যদি কাঠামোতে বা নিয়মে, আবেদনপত্র লেখার নিয়ম বা পত্র লেখার নিয়মে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে কিন্তু নাম্বার কমে যাবে। খুব সুন্দর করে লিখলেও নাম্বার কিছুটা কমে যাবে। আমার কথা কি শুনতে পাচ্ছ মেয়েরা পরিষ্কারভাবে? জি মিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে মনোযোগ দিয়ে শোনো। পরীক্ষা তো সামনেই, তো আমাদের পরীক্ষার আগে প্রিপারেশনটা যেন খুব ভালো হয়, সেজন্য মনোযোগ দিয়ে আমাদের এই পড়াগুলো আবার রিভিশন করতে হবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে আবেদনপত্রের শুরুতে লিখতে হয় কি, কি লিখতে হয়? তারিখ। 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 হ্যাঁ, ঠিক বলেছো, শুরুতে লিখতে হবে তারিখ। বইটা কি চলে গেল? জি মিস। আচ্ছা, এখন দেখো তো। জি মিস, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রথমে লিখতে হবে তারিখ। যেই তারিখে আমরা আবেদনপত্র লিখছি, সেই তারিখটা প্রথমে লিখলাম। আবার তারিখের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন তোমার এরকম যদি আচ্ছা, নিমন্ত্রণ পত্রের কথাটা পরে আলোচনা করব, এখন আবেদনপত্রেই থাকি। যে তারিখটা দেব, দেওয়ার পরে বরাবর, বরাবর কথাটা লিখে আমাদের বলা হয়েছে প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্র লেখার জন্য। আমরা লিখলাম প্রধান শিক্ষক, তারপরে তারপরে বিদ্যালয়ের নাম লিখে একটুখানি জায়গা ফাঁকা রাখবে, গ্যাপ দিবে। লক্ষ্য করো, বিদ্যালয়ের নামের নিচে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে। তারপরে লেখা হয়েছে বিষয়, বিষয় লিখে কোলন দিবে, দিয়ে লিখবে তোমাকে যেই আবেদনপত্র লিখতে বলা হবে সেই আবেদনপত্রের মূল বিষয়টা সংক্ষেপে লিখতে হবে। যেমন এখানে আমাদেরকে বলা হয়েছিল কি, মিস। বলো। মিস, যদি কলেজ থাকে তাহলে অধ্যক্ষ লিখবো না? হ্যাঁ, কলেজের তো অধ্যক্ষ, কিন্তু তোমাদের তো স্কুল, মানে তোমরা তো স্কুলের ছাত্রী না, তোমাদেরকে প্রধান শিক্ষক বরাবরই লিখতে বলে সাধারণত। আর প্রশ্নে যদি বলা থাকে অধ্যক্ষ বরাবর, বা প্রশ্নে যদি কলেজ থাকে, তখন তুমি অধ্যক্ষ লিখতে পারো। লক্ষ্য করবে প্রশ্নটা কি, তুমি দেখো এখানে প্রশ্ন কি আছে, এখানে বলাই আছে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদনপত্র লেখো। আচ্ছা, তো দেখো, আমরা ছোট করে, মানে মূল বিষয়টা আমরা লিখবো, আবেদনপত্রের যে বিষয়, সে দীর্ঘ বিষয়টাকে আমরা সংক্ষেপ করে লিখবো। যেমন এখানে লেখা হয়েছে বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য আবেদন। আর প্রশ্নটা দেখো অনেকখানি, 3টা লাইন। এত কিছু কিন্তু আমরা লিখবো না, আমরা একদম মূল কথাটা লিখবো। এটা হবে আমাদের বিষয়। বিষয় লিখবো, লেখার পরে আবার একটু ফাঁকা জায়গা রাখবো, গ্যাপ দিব, গ্যাপ দিয়ে তারপরে লিখবো মহোদয়, একটা সম্ভাষণ করলাম, মহোদয় লিখে তারপরে আমরা লিখলাম বিনীত নিবেদন এই, আমি আপনার বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। বিগত 3 বছর যাবত আমি এ বিদ্যাপীঠে পড়ালেখা করছি।
পরীক্ষায় সব সময় আমি প্রথম হয়ে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। অষ্টম শ্রেণীতেও আমার রোল নম্বর 1। আচ্ছা, তারপরে কি আছে? প্রথমে পরিচয় দেয়া হলো যে এই বিদ্যালয়ে সে কোন শ্রেণীর ছাত্র, তারপরে কতদিন পড়াশোনা করা হচ্ছে এই বিদ্যালয়ে, তার ফলাফল কেমন। যেহেতু ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য আবেদন করা হচ্ছে, সুতরাং সে কত বছর পড়াশোনা করছে, তারপরে তার ফলাফল কিরকম, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এগুলো লিখতে হবে। এরপর এখন তার যে সমস্যার কথাটা, সে মূল যে আলোচনার বিষয়টা সেটা লেখা হচ্ছে। আমার বাবা একজন দরিদ্র কৃষক। পরিবারের ভরণ পোষণ ছাড়াও আমাদের 3 ভাই বোনের পড়ালেখার খরচ চালাতে তিনি হিমশিম খান। তবুও তিনি এ যাবৎ বিদ্যালয়ের যাবতীয় পাওনা পরিশোধ করে আমাদের পড়ালেখার খরচ চালিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আমাদের লেখাপড়া বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। এমতাবস্থায় মানে এরকম অবস্থায়। তো এমতাবস্থায় বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য বরাদ্দ করে আমার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। তো যেহেতু বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য আবেদন করা হচ্ছে, তাই এখানে আমরা এই ছাত্রটির যে আর্থিক অবস্থা, তার যে একটা দুর্দশা তৈরি হয়েছে, একটা খারাপ সময়, তার এতদিন সে ঠিকমতো লেখাপড়ার খরচ তার বাবা পরিশোধ করতে পেরেছে, কিন্তু এখন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় এই যে ছাত্র, তার লেখাপড়াই বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এই অবস্থায় সে কি চাচ্ছে? আবেদন জানাচ্ছে যেন তাকে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য বরাদ্দ করা হয় এবং সে এইভাবে তাকে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সাহায্য করা হয়। এই গেল তার মূল বক্তব্য। এখন আমরা আবেদনপত্রের পরের প্যারাতে যাব। আবেদনপত্রের প্রথম প্যারাতে থাকে আমাদের নাম, পরিচয়, আমরা কি চাচ্ছি, আমাদের কি পরিস্থিতি সেটা বর্ণনা করা, কেন প্রয়োজন এটা আমরা বর্ণনা করব। তারপর দ্বিতীয় প্যারায় আমরা এই আবেদনটা মঞ্জুর যেন করা হয় সেই রকম একটা অনুরোধ করব। তো দেখো দ্বিতীয় প্যারায় আমরা কি লিখেছি? অতএব মহোদয়, আমার আবেদন মানবিকভাবে বিবেচনা করে আমাকে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য দানে বাধিত করবেন। বাস, আমাদের আবেদনপত্র শেষ। আবেদনপত্র লেখার জন্য কিন্তু খুব বেশি অনেক কথা লিখতে হবে এরকম না, মূল কথাটুকু বললেই হয়। তোমাকে যে বিষয়ে আবেদনপত্র লিখতে বলা হয়েছে সেই মূল বিষয়টি তুমি যদি তোমার যে প্রয়োজনীয় তথ্য সেই তথ্যটুকু সহ উপস্থাপন করো, তাহলেই কিন্তু তোমার লেখা যথেষ্ট বলে আমরা বিবেচনা করব। যেমন দেখো, তোমাকে এখানে আর্থিক সাহায্য চাওয়ার জন্য একটা আবেদনপত্র লিখতে বলা হয়েছে। তোমার এখানে পরিচয় দিতে হবে, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার পড়ালেখার ফলাফল কেমন, হ্যাঁ, তোমার এই বিষয়গুলো হচ্ছে তোমার প্রাসঙ্গিক বিষয়, তোমার পরিচয়। তারপরে তুমি তোমার অবস্থার কথা বলেছো, তুমি আবেদন জানিয়েছো এবং শেষের প্যারায় গিয়ে তুমি আবেদনটা যেন মঞ্জুর হয় সেই অনুরোধটা করেছো। বাস, এর বাইরে আর বেশি কিছু অনেক কিছু লিখতে হবে দরকার নেই। এরপরে আমরা কি করব? আমরা অ্যাপ্লিকেশনের আবেদনপত্রের নিচে আমরা কি করি? যে আবেদন লিখছে তার পরিচয়টা, সম্পূর্ণ পরিচয়টা দেয়া থাকে। এখানে লিখবো এভাবে, বিনীত নিবেদক, তারপর নাম দেয়া আছে। দেখো প্রশ্নটা দেখো, মনে করো তোমার নাম আবরার জুবায়ের তাজ, এখানে নাম দেওয়া আছে, এখানে কি আমরা অন্য কোনো নাম দিতে পারবো? নো মিস। পারবো না। যেহেতু প্রশ্নে আমাদের নাম দিয়ে দেওয়া আছে, আমাদের ওই নামটাই ব্যবহার করতে হবে। এবং প্রশ্নে দেখো, হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে তোমার লেখাপড়া বন্ধ হতে বসেছে, এই যে পরিস্থিতিটাও দেওয়া আছে, কি কারণে তোমার সাহায্য চাই সেটাও বলে দেওয়া আছে। এই কারণের বাইরে কিন্তু আমরা অন্য কারণ নতুন করে দিতে পারবো না। তোমার রোল নম্বর অষ্টম শ্রেণীতে 1,
এটাও আমরা অন্য কিছু করতে পারবো না, এটাও আমাদের নির্দিষ্ট করে দেওয়া। সুতরাং প্রশ্নটা পড়া খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নের মধ্যে যতগুলো তথ্য আছে, প্রশ্নের মধ্যে যদি তোমার বিদ্যালয়ের নামও লেখা থাকে, তাহলে তোমাকে সেই বিদ্যালয়ের নামই লিখতে হবে। অর্থাৎ প্রশ্নে যা আছে আমাদের তার বাইরে যাওয়া যাবে না। তো তাহলে আমরা নাম লিখলাম আবরার জুবায়ের তাজ। এখানে দেখো রোল নং 3 আছে, এটা আমাদের মানে ছাপার ভুল, মুদ্রণ ত্রুটি। তোমাদের বলেই দেওয়া আছে প্রশ্নে রোল নাম্বার কত হবে। প্রশ্নে কত বলা আছে রোল নাম্বার? মেয়েরা এই যে দেখো, অষ্টম শ্রেণীতে তোমার রোল নাম্বার 1। সুতরাং আমরা এখানে 3 লিখতে পারবো না, এটা মানে প্রিন্ট করতে গিয়ে ভুল হয়ে গেছে। আমরা এখানে লিখবো রোল নাম্বার 1, অষ্টম শ্রেণী, তারপরে একটা বিদ্যালয়ের নাম। বাস, আমাদের আবেদনপত্র শেষ হয়ে গেল। তো একটা আবেদনপত্র আমরা আলোচনা করলাম, এরপর আমরা আরেকটা আবেদনপত্র আলোচনা করি। আমাদের এই যে এই আবেদনপত্রটি আছে, দেখো। ধরো তুমি নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয় সখীপুরের অষ্টম শ্রেণীর ছাত্র। এখানে কিন্তু লক্ষ্য করো তোমাদের বিদ্যালয়ের নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে, তোমার কোনো নাম এখানে বলে দেয়নি, বিদ্যালয়ের নামটা বলে দিয়েছে। আচ্ছা, তোমাদের স্কুলে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র রচনা করো। আচ্ছা, সহজ জিনিস। আমরা এখন শুরু করি। প্রথমেই দিব আমরা তারিখ। তারিখ দেওয়ার পর আমরা লিখবো বরাবর, বরাবরকে প্রধান শিক্ষক। তারপরে বিদ্যালয়ের নাম দিয়েই দেওয়া আছে, সেটাই লিখতে হবে, নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয় সখীপুর। তারপরে বিষয় লিখতে হবে। বিষয় লেখার সময় আমরা একটু ফাঁকা রাখবো, অনেক বেশি ফাঁকা রাখবে না, আবার দেখতে খারাপ দেখা যায় এরকম না, একটুখানি ফাঁকা রাখবো, রেখে লিখবো বিষয়। বিষয় কি? বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতির জন্য আবেদন। সংক্ষেপে বিষয়টাকে আমাদের লিখতে হবে। আমাদের বিষয় হলো বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতির জন্য আবেদন। অর্থাৎ তোমরা তোমাদের স্কুলে একটা বিজ্ঞান ক্লাব করতে চাও, সেখানে তোমরা বিজ্ঞান বিষয়ে চর্চা করবে, সেখানে তোমরা নানান তথ্য আদান প্রদান করবে, তোমাদের জ্ঞানের বিকাশ ঘটবে, বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করবে, বিজ্ঞান বিষয়ে গবেষণা করবে, নতুন নতুন প্রজেক্ট তৈরি করবে। এইগুলো কাজ তোমাদের করার খুব ইচ্ছা, তোমাদের বিজ্ঞান ক্লাব তোমাদের বিদ্যালয়ে নেই, এই জন্য তোমরা বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব গঠন করতে চাও। তো বিদ্যালয়ে যদি কোনো কিছু গঠন করতে হয় বা নতুন করে শুরু করতে হয়, সেক্ষেত্রে আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে না? আমরা কি চাইলেই একটা কিছু শুরু করতে পারি? আমাদের অনুমতি নিতে হবে। তো সেজন্য একটা আবেদনপত্র লেখা হবে। আবেদনপত্রটা দেখো আমরা কিভাবে সাজিয়ে গুছিয়ে এখানে লেখা আছে। প্রথমে আমরা এই যে আমরা বিষয় পর্যন্ত লিখলাম, বিষয়ের পরে আবার একটু ফাঁকা জায়গা রাখতে হবে, খুব বেশি ফাঁকা রাখবে না, অল্প একটু ফাঁকা রাখবে, রেখে লিখবে মহোদয়। মহোদয় লিখে বলবে সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী। এখানে দেখো, এখানে কিন্তু একজন ছাত্রের সুবিধা অসুবিধা বা প্রয়োজনের কথা এখানে বলা হচ্ছে না, এখানে অনেকজন ছাত্রছাত্রীর আবেদন এখানে একজন উপস্থাপন করছে, এই জন্য আমরা কথাটা এসেছে। কারণ বিজ্ঞান ক্লাব তো একা একজন তৈরি করবে না, একা একজন ব্যবহার করবে না, একটা একটা শ্রেণী সেটা গঠন করতে চাচ্ছে। সুতরাং সেই শ্রেণীর সকল শিক্ষার্থীর পক্ষ থেকে একজন আবেদনপত্রটা লিখবে। তাই আমরা এখানে আমি না লিখে আমরা লিখব। কি লেখা হয়েছে? সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী। বেশ কিছুদিন থেকে আমরা স্কুলে বিজ্ঞান চর্চার জন্য একটি বিজ্ঞান ক্লাবের প্রয়োজনীয়তা অনুভব করছি। বিজ্ঞান ও প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে বিজ্ঞান চর্চা ছাড়া শিক্ষা সম্পূর্ণ হয় না। আর বিজ্ঞান ক্লাব গঠন করা হলে বিজ্ঞান বিষয়ে আলোচনা, তথ্য আদান প্রদান, পত্রপত্রিকা প্রকাশ করা সম্ভব হবে।
বিজ্ঞান বিষয়ে পড়াশোনা ও গবেষণা করে আমরা নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট তৈরিতেও দ্রুত সফলতা অর্জন করব। আচ্ছা, তো আমাদের কি প্রয়োজন, কিসের জন্য আবেদনপত্র লিখছি সে বিষয়টা আমরা উল্লেখ করলাম। এই বিষয়টা আমাদের কেন প্রয়োজন, কেন আবেদন করছি সেটাও আমরা উল্লেখ করলাম প্রথম প্যারাতে। এখন আমরা শেষের প্যারায় যাই। অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে বাধিত করবেন। বাস, এক লাইনে আমাদের অনুমতিটা মানে প্রার্থনা করা হলো। ঠিক আছে, এরপর লিখতে হবে নিবেদক। নিবেদক দিয়ে একজনের নাম আসবে, কিন্তু সেটা সবার পক্ষ থেকে। ধরো অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রী তো চাচ্ছে এই বিজ্ঞান ক্লাবটা গঠন করতে, কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী কি একটা করে আবেদনপত্র নিয়ে যাবে? আমি চাই আমি চাই প্রত্যেকে একটা একই কথা বারবার লিখে নিয়ে যাবে, তা তো না। আবেদনপত্র একটাই হবে, কিন্তু একজন লিখবে বাকিদের সবার পক্ষ হয়ে। ঠিক আছে, তো অষ্টম শ্রেণীর এভাবে লিখতে হবে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে, তারপর একটা নাম, যেহেতু প্রশ্নে কোনো নাম দেওয়া নাই আমরা আমাদের মতো একটা নাম দিতে পারবো। নাম দিলাম আব্দুস সালাম, তারপর বিদ্যালয়ের নামটা প্রশ্নেই দেওয়া আছে, সেটাই আমরা লিখলাম নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয় সখীপুর। তো আমাদের আবেদনপত্রটি শেষ হলো। এখন তোমরা বলো, এই যে আবেদনপত্র লেখা, এটা আমরা এর সাথে আমরা আগে থেকেই পরিচিত, তারপরও আমরা আজকে আবেদনপত্র লেখার খুঁটিনাটি নিয়ম আলোচনা করলাম। দুটো আবেদনপত্র আমরা এখানে আলোচনা করলাম, একেবারে লাইন ধরে ধরে কিভাবে লিখতে হয়, কেন লিখতে হয়, কতটুকু লিখতে হয়, সমস্ত কিছু আলোচনা করলাম। তো তোমরা বলো, তোমরা আবেদনপত্র লেখার নিয়ম, কোন বিষয়ে আবেদনপত্র আসলে কিভাবে লিখতে হবে, এই ব্যাপারগুলো কি বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, তো কারোর কোনো প্রশ্ন আছে আবেদনপত্র নিয়ে? নো ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন পত্রে যাব। আমাদের কিছু আবেদনপত্র আছে আর কিছু পত্র আছে। তো পত্র হলো একটা, আমরা দেখি পত্রটা কোথায়, বইটা বের করি। এই যে পত্র আছে, দেখো দেখো ক নম্বর পত্রটি আমাদের সিলেবাসের সাথে মিল আছে। যে মনে করো তোমার নাম দুরন্ত, তোমার বন্ধুর নাম রাহুল, সে খুলনায় থাকে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লিখো। এটা আমাদের একটা চিঠি বা পত্র। তো আবেদনপত্র লেখার যেমন কিছু নিয়ম আছে, আমাদের ব্যক্তিগত পত্র কোনগুলো, যেমন বাবার কাছে লেখা, মায়ের কাছে লেখা, বন্ধুর কাছে লেখা, ভাইয়ের কাছে, বোনের কাছে, আমাদের নিজেদের ব্যক্তিগত কারণে আমরা যে চিঠিগুলো লিখি ব্যক্তিগত মানুষদের কাছে, বাবা মা ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন, এগুলো হচ্ছে ব্যক্তিগত পত্র। তো ব্যক্তিগত পত্র লেখারও নিয়ম আছে, যেমন আবেদনপত্রে আমরা তারিখ লিখেছিলাম শুরুতেই, তারিখটা কোন পাশে দিয়েছিলাম বলো দেখি? বাম পাশে। কিন্তু চিঠিতে লক্ষ্য করো, চিঠিতে আমরা তারিখ দিচ্ছি এবং চিঠি যেখানে বসে লিখছি সেই স্থানের নাম আছে। তো স্থান এবং তারিখ আমরা কিন্তু বাম পাশে দেই নাই, আমরা দিয়ে দেবো কোথায়?
ডান পাশে। তো মনে করো আমরা চিঠি লিখছি পল্লবী ঢাকা এই জায়গা থেকে। তো আমরা লিখলাম পল্লবী ঢাকা, তারিখ দিলাম, তারপরে বন্ধুকে লিখতে বলা হয়েছে। তো তোমার বন্ধুর নাম রাহুল, তাই আমরা লিখলাম প্রিয় রাহুল। প্রিয় রাহুলটা বাদিকে মার্জিন দিয়ে ঘেঁষে লিখলাম। এখন মনে করো তোমাকে যদি বলা হয় প্রশ্নে তোমার বন্ধুর কাছে না বলে যদি বলা হয় তোমার ভাইয়ের কাছে লেখো, কোনো পার্থক্য আছে? তেমন পার্থক্য কিন্তু নাই চিঠিতে। আমরা ভাই হিসেবে লিখবো, এখানে বন্ধু আছে, যদি ভাইয়ের কাছে লিখতে বলা হয় তাহলে ভাই হিসেবে লিখবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রিয় রাহুল, তারপরে একটা প্যারাতে প্রথম প্যারাতে কি থাকে? কে কেমন আছে, ভালো আছে না মন্দ আছে, কুশল বিনিময়, কে কেমন আছে সেরকম কথাবার্তা হয়। যেমন দেখা হলে, আমরা কারোর সাথে দেখা হলে প্রথমে কি কাজের কথা বলি? প্রথমে আমরা জিজ্ঞেস করি কেমন আছো, কি খবর, এইসব কথা বলি। তো এখানেও তাই, চিঠিতেও তাই, সুন্দর করে লিখতে হয়। সেটা কি? দেখো, প্রিয় রাহুল, আমার শুভেচ্ছা নিও। অনেকদিন হলো তোমার কোনো খবর পাই না, আশা করি ভালো আছো। গতদিন আমাদের স্কুলে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে একটি সেমিনার হয়ে গেল। সেই সেমিনারেই বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনলাম। তোমাকে সেগুলো জানাতেই এই চিঠি লিখতে বসেছি। দেখো, চিঠিটা কেন লেখা হচ্ছে সেই বিষয়ে আমরা হালকা একটু কথা বললাম। তারপরে, তুমি তো জানো গাছ আমাদের পরম বন্ধু। দেখো, একটা প্যারা শুরু করা হয়েছে, সেই প্যারাটা কিন্তু মার্জিন থেকে একটু ভেতরে, একদম মার্জিনের সাথে লেখা হয়নি, কিন্তু মার্জিন থেকে একটু ভেতরে প্রথম লাইনটা। তুমি তো জানো গাছ আমাদের পরম বন্ধু। আমরা শ্বাস প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আর গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এবং বিষাক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু মানুষ তার প্রয়োজনে প্রচুর গাছ কাটছে, বন উজাড় হচ্ছে, তাতে প্রকৃতি ও পরিবেশের ভীষণ ক্ষতি হচ্ছে। এই যে বন্ধুকে আমরা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বোঝাবো, শুরুতেই আমাদের কি লিখতে হবে? তাহলে লিখতে হবে যে গাছ আমাদের কেন প্রয়োজন। আমরা প্রথমেই বললাম, দেখো, গাছ আমাদের পরম বন্ধু। কেন সে পরম বন্ধু? কারণ আমরা শ্বাস প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এই অক্সিজেন আসে কোথা থেকে? গাছের কাছ থেকে। গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে, আর আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সে কার্বন ডাই অক্সাইডটা গাছ শোষণ করে নেয়, এইভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। না হলে তো পরিবেশে কি হতো? সমস্ত অক্সিজেন শেষ হয়ে যেত আর কার্বন ডাই অক্সাইড অনেক বেড়ে যেত, তাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হতো না। তো এই রক্ষাটা কে করছে? গাছ। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। কিন্তু এদিকে কেন বৃক্ষরোপণ করতে হবে? কারণ মানুষ তার বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলে। এই যে আমরা ধরো চেয়ার টেবিল বানাই কাঠ দিয়ে, এই কাঠ গাছ থেকে আসে। কাঠের দরজা বানাচ্ছি, কাঠের কত কিছু, কাঠের ঘর বানানো হয়। তো কাঠ আমাদের প্রচুর কাজে লাগে। তো এই যে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হয়, তো কাঠের বিছানা তৈরি হয়, খাট। তো কাঠের অনেক ব্যবহার আছে। তো এই কাঠ এত যদি আমরা গাছ কাটি তাহলে সেই গাছ আবার আমাদের নতুন করে লাগাতে হবে না? সেটাই আমাদের এখন বোঝাতে হচ্ছে যে বৃক্ষরোপণ কেন প্রয়োজন। মানুষ প্রয়োজনে প্রচুর গাছ কাটছে, বন উজাড় হচ্ছে, একদম খালি হয়ে যাচ্ছে বন, তাতে প্রকৃতি ও পরিবেশের ভীষণ ক্ষতি হচ্ছে। এরপরে আমরা আরো একটু প্রয়োজন ব্যাখ্যা করব। দেখো কি লেখা আছে। তুমি হয়তো জানো না, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মূল ভূখণ্ডের কমপক্ষে 25 ভাগ বন থাকা দরকার। আমাদের দেশে তা নেই।
বরং যা আছে তাও নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। সভ্যতা ও উন্নয়নের ফলে সৃষ্টি হচ্ছে কলকারখানা, রাস্তায় যানবাহনের চলাচল বাড়ছে, কলকারখানা ও গাড়ির ধোঁয়ায় বাতাসে বাড়ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, ক্ষয় হচ্ছে বাতাসের ওজোন স্তর, সৃষ্টি হচ্ছে গ্রিনহাউস এফেক্ট, ফলে মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটছে, দেখা দিচ্ছে নানা রোগ ব্যাধি। এসবই ঘটছে বাতাসে অক্সিজেনের অভাবের ফলে। তাই বেশি বেশি গাছ লাগালে বাতাসে অক্সিজেনের ঘাটতি পূরণ হবে, প্রকৃতির ভারসাম্য ফিরে আসবে, পরিবেশ দূষণ মুক্ত হবে। তাছাড়া আমাদের জ্বালানির চাহিদার বেশিরভাগ পূরণ হয় বৃক্ষের মাধ্যমে। কাঠ থেকে আমরা বাড়িঘর এবং আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র প্রস্তুত করে থাকি। সুতরাং ভবিষ্যতের কথা ভেবে এখনই আমাদের অধিক হারে বৃক্ষরোপণ করা প্রয়োজন। বাড়ির চারপাশে, রাস্তার দুপাশে, পতিত জমিতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে আরো সচেতন করে তুলতে হবে। মনে রাখতে হবে, বৃক্ষ বাঁচলে আমরা বাঁচব। তারপরে আমাদের প্রয়োজনীয়তা বোঝানো শেষ, ব্যাখ্যা করা শেষ। এখন আমরা বিদায় নিব। আজ এই পর্যন্তই। তোমার মা বাবাকে আমার শ্রদ্ধা জানিও, চিঠি দিও। তারপরে ইতি। ইতি মানে যে চিঠিটা লিখছে সে তার পরিচয় এখানে দিচ্ছে। ইতি ডান দিকের মার্জিনের দিকে, ঠিক আছে, বা দিকে না কিন্তু। ইতি তোমার বন্ধু দুরন্ত। এই দুরন্ত নামটাও প্রশ্নের মধ্যে দেয়া আছে। এরপরে একটা খাম আঁকতে হবে। চিঠি আমরা পোস্ট করি, তাই না? চিঠি আমরা খামের মধ্যে ভরে ডাক টিকিট লাগিয়ে তারপরে পোস্ট করি, তাহলে সেই চিঠিটা পৌঁছায়। তো আমরা সে চিঠির খাম আঁকবো। দেখো, খামটা একটা আয়তাকার দেখতে। সেখানে আমরা ডান দিকে লিখবো প্রাপক। প্রাপক অর্থ যে চিঠি পাবে, আর বাম দিকে থাকবে প্রেরক, অর্থাৎ যে চিঠি পাঠাচ্ছে। তো আর সবচেয়ে উপরে ডান দিকের কোনায় ডাক টিকিট কথাটা লিখতে হবে একটা দাগ দিয়ে। এখানে যেমন লক্ষ্য করো দাগ দেয়া আছে, এটা হচ্ছে টিকিট, ডাক টিকিট। সেই ডাক এরকম দাগ দিয়ে তোমাদের লিখতে হবে ডাক টিকিট। প্রাপক হচ্ছে মোহাম্মদ রাহুল। তারপরে তার অবশ্যই ঠিকানা দিতে হবে, ঠিকানা ছাড়া চিঠি যাবে না। ঠিকানা দিয়ে লিখলাম, শেষ করলাম। তারপর প্রেরক। প্রেরক হচ্ছে দুরন্ত। প্রশ্নে বলা আছে মনে করো তোমার নাম দুরন্ত, তো সেই দুরন্ত লিখে তারপর একটা ঠিকানা, ঠিকানাটা ঢাকার। এখন খেয়াল করবে, এই যে খামের উপরে যে ঠিকানাটা তুমি দিচ্ছ প্রেরকের, চিঠির শুরুতেও কিন্তু সেই ঠিকানাটার সাথে মিল থাকতে হবে। চিঠির শুরুতে তুমি লিখলে পল্লবী ঢাকা, আবার শেষে যদি তুমি লিখে দাও রাজশাহী খামের উপরে, তাহলে কিন্তু হলো না। প্রেরকের ঠিকানা দুই জায়গায় থাকে, ছোট্ট করে থাকে চিঠির উপরে, আর পুরো ঠিকানাটা থাকে খামের উপর। তো এইভাবে আমাদের খাম আঁকতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, চিঠি লেখার এটা হচ্ছে নিয়ম। তোমাদের সিলেবাস থেকে একটা চিঠি আছে, বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। সেটা হলো তোমাদের এই চিঠিটা আছে, দেখো, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন নয়, এই বিষয়ে ছোট ভাইকে একটা চিঠি লিখতে হবে। ঠিক আছে, তোমাদের সিলেবাস খুললেই তোমরা দেখতে পাবে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস দেয়া হয়েছে সেখানে চিঠি আবেদনপত্রের মধ্যে এইটা লেখা আছে। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন না করার জন্য ছোট ভাইকে একটি পত্র লিখবো। এই পত্রটা তোমরা বাড়ির কাজ করে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে না, বাড়ির কাজের আমরা জমা দিব মেসেঞ্জার গ্রুপ, সেখানে তোমরা সবাই বাড়ির কাজটা জমা দিবে। ঠিক আছে, মনে থাকবে সবার? Yes, জি ma'am. মিস। আচ্ছা, আরেকটা কথা, আবেদনপত্র এবং চিঠি এই দুইটা যে তোমাদের বই থেকে হুবহু মুখস্থ করে ওইটাই লিখতে হবে এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের নিজেদের মতো কিছু কথা যোগ করতে পারো, সুন্দর শব্দ ব্যবহার করতে পারো, সুন্দর বাক্য ব্যবহার করতে পারো, কিন্তু নিয়মটা একই থাকবে। নিয়ম কিন্তু বইয়ের বাইরে আমরা যাব না। ঠিক আছে, নিজের মতো একটু গুছিয়ে লিখতে পারবো, কিন্তু নিয়ম যেন কোনোটা ভুল না হয়। ঠিক আছে? তো ম্যাম,
বলো। মিস আমাদের কি এক্সামে আবেদন বা চিঠি থেকে যে কোনো একটা আসবে নাকি দুইটাই থাকবে, যে কোনো একটা দিতে হবে বা কোনো অপশন? আচ্ছা, এটা কিন্তু তোমাদের মান বন্টনে দেয়া আছে, মান বন্টনটা দেখবে, ঠিক আছে? গ্রুপে ঢুকে আজকে মান বন্টনটা দেখবে। আমি যেখানে মিস মানবন্টনে তো দেয়া আছে যে পত্র বা আবেদন যে কোনো একটি। হ্যাঁ, তাহলে ম্যাডাম পত্র, ধরেন পত্র কি একটাই দেয়া থাকবে আর সেটাই দিতে হবে, নাকি আবেদন একটাই দেয়া থাকবে সেটাই দিতে হবে, না একটাই এরকম? দেওয়া থাকবে না, একটাই দেওয়া থাকবে না, তাহলে তো যে কোনো একটি বলতাম না, দুটো আচ্ছা থাকবে, আচ্ছা। যে কোনো একটা দিতে হবে। এখন এই দুটো কোনটা, পত্র নাকি আবেদন পত্র, এটা আমরা কেউ জানি না। আমাদের পত্র আবেদন পত্র দুটোই করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা দাও সবাই। সবাই কি অ্যাটেন্ডেন্স দিয়েছো? Ma'am. আচ্ছা, যারা দাওনি তারা দিয়ে দাও। No, miss. সবার দেয়া হয়েছে? উপস্থিতি সবাই দিয়েছো? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ির কাজটা করে মেসেঞ্জার গ্রুপে জমা দিও সবাই। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। মিস আসসালামু আলাইকুম। Assalamualaikum, miss. মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।